শিল্প আর তার সমালোচনার সম্পর্কটা আসলে কি? একটা কি আরেকটাকে সম্পূর্ণ করে, নাকি দুটো একেবারে শত্রু? জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা সমারুর কিন্তু আমাদের ঠিক এই বিতর্কের মাঝখানে এনে দাঁড় করিয়ে দেয়। তো চলুন এই অসাধারণ সোর্স টেক্সট ধরে আমরা বিষয়টা একটু তলিয়ে দেখি। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, কবিতার কি আদৌ সমালোচনা করা যায়? বাংলা সাহিত্য জগতে কিন্তু একটা বেশ শক্ত ধারণা আছে যে কবিতা তো আসলে অনুভবের জিনিস, বিশ্লেষণের নয়। মানে কবিতার কাটাছিঁড়া করতে গেলেই যেন তার আসল সৌন্দর্যটাই হারিয়ে যায়। আর ঠিক এই ধারণাটা নিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। অনেকেই মনে করেন কবিতার সমালোচনা আসলে সম্ভবই না। আর এই মনোভাব তৈরিতে জীবনানন্দ দাশের সমারোহ কবিতাটার একটা বিরাট ভূমিকা আছে। মানে এই যে একটা বিশ্বাস আমাদের মধ্যে কাজ করে যে কবিতা শুধু ফিল করার জন্য, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করা ঠিক না। জীবনানন্দের কবিতাটা যেন ঠিক এই বিশ্বাসটাকেই একটা শৈল্পিক ঝাড়া দিয়েছে। আর এ কারণেই সমালোচকদের কাজটাকে প্রায় অপ্রয়োজনীয় বা অবান্তর বলে মনে করা হয়। আর এই পুরো আলোচনার একেবারে কেন্দ্রে আছে জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা সমারূঢ়। চলুন এবার সরাসরি কবিতার ভেতরে ঢোকা যাক। কবি একজন সমালোচককে, যাকে তিনি ছায়াপিণ্ড বা একটা ছায়ামূর্তি বলছেন, তাকে হালকা ব্যঙ্গ করে বলছেন, নিজে একটা কবিতা লিখে দেখাও না। কিন্তু সেই ছায়ামূর্তি চুপ, কোনো উত্তর নেই। আর ঠিক তখনই কবির উপলব্ধি হচ্ছে, ওহো, এ তো আসলে কবি নয়, এ শুধুই এক অহংকারী ভণিতা। কবিতার নামটাই কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? সমারূঢ়। এর মানে হলো যিনি অনেক উঁচুতে বসে আছেন। এই রূপকটা ব্যবহার করে কবি আসলে বলছেন, সমালোচক নিজেকে একটা সিংহাসনে বসিয়ে রেখেছেন, ভাবছেন তিনি সবার উপরে, কিন্তু আসলে তার সেই উঁচু অবস্থানটা ফাঁপা, ভিত্তিহীন। কবি কিন্তু সমালোচকের প্রতি তার রাগ প্রকাশ করতে একটুও ছাড়েননি। তাকে বলছেন ছায়াপিণ্ড, দাম্ভিক ভণিতা, এমনকি শারীরিকভাবেও আক্রমণ করছেন। বলছেন তার দাঁত নেই, চোখে অক্ষম পিটুটি। কবির বক্তব্যটা খুব পরিষ্কার। সমালোচক হলেন একজন ব্যর্থ শিল্পী, একজন অধ্যাপক যিনি মৃত কবিদের লেখা বিশ্লেষণ করে সেই কবির থেকেও বেশি টাকা আয় করেন। এখন জীবনানন্দের কবিতায় যে প্রবণতাটা দেখা যায়, সেটা কিন্তু শুধু কবিতার মধ্যেই আটকে নেই। আমাদের সাহিত্য জগতে ব্যঙ্গ বা মকারি, মানে ঠাট্টা বা বিদ্রুকে প্রায় আসল সমালোচনার একটা বিকল্প হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়। চলুন দেখি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে। ধরুন, আনিসুল হকের উপন্যাসের নাম ভালোবাসো বাছো, সেটাকে কেউ ব্যঙ্গ করে বলে দিল ভালোবাসো খেচো। এখানে কিন্তু মূল লেখার গভীরে যাওয়ার কোনো চেষ্টাই নেই, শুধু একটা শব্দ বদলে দিয়ে পুরো কাজটাকেই বাতিল করে দেওয়ার একটা প্রবণতা। আর এর ফল কি হয়? ফল হলো লেখক বা পাঠক কেউই আর কঠিন বিশ্লেষণের পথে হাঁটেন না। কোনো একটা শিল্পকর্মকে নিয়ে ঠাট্টামস্করা করা গেলেই যেন ধরে নেওয়া হয়, আচ্ছা, এটা নিয়ে আর সিরিয়াসলি কথা বলার কিছু নেই, এটা বাতিল। আর এভাবেই আমরা আসল আলোচনা থেকে যোজন যোজন দূরে সরে যাই। কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ? কবি কি সবসময় ওপরে আর সমালোচক সবসময় নিচে? দেখুন, জীবনানন্দের কবিতার মূল ভিত্তিটাই কিন্তু একটা হায়ারার্কি বা উঁচু নিচুর স্তর। কবি হলেন স্রষ্টা, তাই তিনি শ্রেষ্ঠ। আর সমালোচক যেহেতু সৃষ্টি করতে পারেন না, তাই তিনি নিকৃষ্ট। কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি? কবি আর সমালোচকের কাজ আসলে সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, দুজনেরই মাধ্যম এক, সেটা হলো ভাষা, কিন্তু উদ্দেশ্যটা একদম আলাদা। কবির কাজ হলো ভাষার ব্যঞ্জনা দিয়ে নতুন কিছু তৈরি করা, আর সমালোচকের কাজ হলো সেই তৈরি হওয়া জিনিসটাকে সবার জন্য সহজ করে ব্যাখ্যা করা, অনেকটা দোভাষীর মতো। আর এটাই হলো আসল কথা। কবি আর সমালোচক কেউ ওপরে বা নিচে নন, তারা আসলে দুটো ভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করেন। এটা কোনো প্রতিযোগিতা নয়, বরং দুটো আলাদা কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা। বেশ, এই নতুন দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে যদি আমরা আবার কবিতার দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? চলুন কবিতাটাকে আরেকবার একটু অন্যভাবে পড়ার চেষ্টা করা যাক। আমাদের এটাও বুঝতে হবে যে একজন কবি হিসেবে জীবনানন্দনের নিজের রাগ, ক্ষোভ বা ঈর্ষা প্রকাশ করা সম্পূর্ণ অধিকার আছে। হতেই পারে তার সময়ের সমালোচকরা তাকে অনেক কষ্ট দিয়েছিলেন,
আর এই কবিতাটি ছিল তারই একটা শৈল্পিক প্রতিশোধ। শিল্প তো শুধু প্রেম, ভালোবাসা বা সুন্দর জিনিস নিয়ে হয় না। আর সবচেয়ে মজার তথ্যটা হলো এই কবিতার একটা আদি সংস্করণও ছিল। সেই সংস্করণটা কিন্তু এতটা ব্যঙ্গাত্মক ছিল না, বরং সেখানে প্রশ্নটা ছিল আরও গভীর। শিল্পের উদ্দেশ্য কি শেষ পর্যন্ত সমালোচকের জন্ম দেওয়া? কিন্তু পরে আমরা যে সংস্করণটা এখন পড়ি, সেখানে ব্যঙ্গ বা মকারির দিকটাই যেন প্রধান হয়ে উঠেছে। তাহলে এই পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? সৃষ্টি আর বিশ্লেষণের এই যে দ্বন্দ্ব, এর শেষ কথাটি কি? এই উদ্ধৃতিটাই সম্ভবত সবচেয়ে বড় শিক্ষা। আসল সত্যিটা কি, তার থেকেও হয়তো বেশি গুরুত্বপূর্ণ হল আমরা সেই সত্যিটাকে কিভাবে দেখছি। কবি আর সমালোচকের সম্পর্কটাও ঠিক তাই। আমরা যদি এটাকে একটা উঁচু নিচুর লড়াই হিসেবে দেখি, তাহলে সেটাই আমাদের কাছে সত্যি। আবার যদি দুটো ভিন্ন কিন্তু জরুরি ভূমিকা হিসেবে দেখি, সেটাও আরেক ধরনের সত্যি। শেষ পর্যন্ত এই প্রশ্নটি হয়তো আমাদের ভাবনার জন্য থেকে যায়। শিল্পের চূড়ান্ত উদ্দেশ্য কি আরও বেশি করে বিশ্লেষণ বা সমালোচনার জন্ম দেওয়া, নাকি শিল্প নিজেই নিজের মধ্যে সম্পূর্ণ? জীবনানন্দের এই কবিতাটি আমাদের এই অন্তহীন বিতর্কের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যার উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে।